সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, মেয়েদের সাধারণত গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যার মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে সাদা স্রাব বা লিউকোরিয়া, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে গ্রামাঞ্চলে বিশেষ করে এই সাদা স্রাব বা লিউকোরিয়া বিভিন্ন ধরনের কুসংস্কার বা মিসকনসেপশন রয়েছে। আজ আমরা এই সাদা স্রাব নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নার্গিস খানম 1976 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। ম্যাম, সাদা স্রাব বা লিউকোরিয়া বলতে আসলে কি বোঝায়? সাদা স্রাবটা আসলে কোথা থেকে আসে? ভেজাইনাল রুট হয়ে বাইরে আসে। এইটা নর্মাল একটা সিক্রেশন। আমাদের শরীরে যে হরমোন তৈরি হয়, হরমোনাল ব্যালেন্সে একটা রেগুলারই একটা জরায়ুর মুখ, যেটাকে সার্ভিক্স বলা হয়, এবং ভেজাইনা, এখান থেকে কিছু গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডের কিছু সিক্রেশন আসে, আর হচ্ছে কিছু ডেড টিস্যু আসে। এই ডেড টিস্যুগুলো নিয়মিত জরায়ুর মুখ এবং ভেজানার সিক্রেশন, এবং এই ডেড টিস্যুগুলা মাসিকের রাস্তা দিয়ে বা ভেজানা দিয়ে বের হয়। এটাকে সাদা স্রাব বা লিউকোরিয়া বলে। এটা আসলে কোনো ডিজিজ না, এটা আমাদের মেয়েদের শরীরে একটা হরমোনাল ন্যাচারাল চেঞ্জ। আমাদের যে একটা মান্থলি যে একটা সাইকেল হয়, এই একটা সাইকেলে, এই যে 30 দিনের সাইকেলে একটা সময় একটা হরমোন আসে। এই হরমোনের রিলেশন হিসেবে সাদা স্রাবের চেঞ্জ হয়। সাদা স্রাবের ঘনত্বটা চেঞ্জ হয়, কখনো পাতলা হয়, কখনো ঘন হয়। কিন্তু এইটাকে সেটা কোনো রোগ না, এটা নর্মাল প্রসেস। এটা আমাদের যে ভেজানাটাকে ক্লিন রাখার জন্য, জীবাণুমুক্ত রাখার জন্য এটা একটা প্রসেস। এটা ভয়ের কিছু না। বা যে ক্যালসিয়াম, যেমন কিছু কিছু পেশেন্ট এসে বলে আমার সাদা স্রাবের সাথে সমস্ত ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে। আসলে এটা সমস্ত মিসকনসেপশন, ভুল ধারণা। এটা কোনো ক্যালসিয়াম না, এটা জাস্ট সিক্রেশনের সাথে কিছু ডেড টিস্যু আছে। কারণ আমাদের ভেজানাতে কিছু নর্মাল ফ্লোরা থাকে, তো যাতে ইনফেকশন না হয়, এটার জন্য যখন কোনো ইনফেকশন এন্ট্রি করে, তখন হচ্ছে ওইখানে যে নর্মাল ফ্লোরা ব্যাকটেরিয়া থাকে, তখন এই ব্যাকটেরিয়াগুলো ওদের সাথে ফাইট করে ওগুলো ডেড হয়। ওই ডেড টিস্যুগুলো সিক্রেশনের সাথে বের হয়। আচ্ছা, সাদা স্রাবটা হচ্ছে ভালো, মানে এটা ক্লিন রাখে ভেজানা। কিন্তু আমরা কখন বলবো এটা সমস্যা বলবো যদি এর নর্মাল যে কালার বা আপনার যে ওই যে কনসিস্টেন্সি অথবা গন্ধটা চেঞ্জ হবে, যে পরিমাণ, হ্যাঁ, অথবা যখন পরিমাণ চেঞ্জ হবে, অথবা যদি এর সাথে কখনো চুলকায়, অথবা যদি তলপেটে ব্যথা হয়, তখন এটাকে আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্নের জন্য যেতে বলবো। কিন্তু নর্মাল যে একটা সাদা বা একটা অফ হোয়াইট কালারের সিক্রেশন যায়, এটা কিন্তু নর্মাল। এটার জন্য সাধারণত কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। ম্যাম, কখন আমি বুঝবো যে এটি আসলে আমার স্বাভাবিকতা থেকে এটা একটা সমস্যার দিকে যাচ্ছে? সেটি কতদিন থাকলে আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? সাধারণত এটা হচ্ছে নর্মাল, তো আপনার যখন রিপ্রোডাক্টিভ এজ শুরু হয়, আমাদের পিউবার্টাল আগে যখনই আমাদের ওভুলেশন বা হরমোনাল চেঞ্জ হয়, সাধারণত 8, 9, 10 বছর থেকে সিক্রেশনটা যাওয়া শুরু হয়, এবং মেনোপজ হওয়া পর্যন্ত এই সাদা স্রাবটা কিন্তু যায়। যতদিন পর্যন্ত আমাদের ওভুলেশনটা হয়, মেয়েদের ওভুলেশন বা যে মান্থলি যে একটা সাইকেল মিনিস্ট্রেশন হয়, ততদিন পর্যন্ত সাদা স্রাবটা যাবে। কিন্তু এই সাদা স্রাবটা কখন আমরা ডক্টরের শরণাপন্ন হব? আমি বলেছি যে সাধারণত এটা গন্ধ থাকে না, এবং সাদা বা অফ হোয়াইট কালারের। কিন্তু যদি এই যে সাদা বা অফ হোয়াইট কালার থেকে এটা রেডিশ কালার হলো, লাল কালারের, অথবা সবুজ কালারে যাচ্ছে, অথবা তো গন্ধ থাকে না এটা, কিন্তু গন্ধ হচ্ছে, অথবা এটাতে চুলকানোর সাথে সাথে তার ভালভা ভেজানাগুলা ফুলে লাল হয়ে যাচ্ছে, অথবা তার এটার সাথে পেশাবে জ্বালাপোড়া হচ্ছে, পেশাবে ইনফেকশন হচ্ছে, অথবা এই যে সাদা স্রাব যাচ্ছে এটার সাথে তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তখন অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। আসলে সাদা স্রাবটা কেন, অ্যাবনর্মালিটি কখন আসে? সাধারণত কিছু নর্মাল কন্ডিশনে আসবে, কিছু অ্যাবনর্মাল কন্ডিশনে আসবে। যেমন নর্মাল কন্ডিশনে মানে যখন আমি বললাম যে নর্মাল একটা ন্যাচারাল প্রসেসে হয়, আর একটা হয় যখন সিনাইল ভ্যাজাইনাইটিস, যখন বয়স্ক পেশেন্টের হয়, তখন তাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে, তখন চুলকায়,
এটাকে সিনাইল ভ্যাজাইনাইটিস বলে। আচ্ছা। বয়সজনিত কারণে ইস্ট্রোজেনের পরিমাণ বা হরমোনের পরিমাণ কমে যাচ্ছে দেখে। আবার অনেক সময় ছোট বাচ্চার হয় 5, 6, 7, 8 বছরে, এদের ক্ষেত্রেও কিন্তু হরমোনের পরিমাণ কমে যাওয়ার জন্য চুলকাচ্ছে সাদা স্রাবের সাথে। আর একটা হচ্ছে যে তাহলে আমরা চুলকানি হলে ডক্টরের শরণাপন্ন হব। তারপরে সাদা স্রাবটা সাদা না হয়ে লাল অথবা অন্য কালারের হলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হব। অনেক সময় হয় কি একদম সাদা দইয়ের মতো, মানে একদম স্যাগড়া স্যাগড়া দইয়ের মতো, দইয়ের যেমন আপনার ওই যে দই নষ্ট হয়ে গেলে যেটা কি ছানা ছানা হয়, এই ছানা ছানা হলে সেটা অবশ্যই তার সাথে চুলকানি থাকলে ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে। এবং সাদা স্রাবটা অতিরিক্ত পরিমাণে যাচ্ছে, তার সাথে তলপেটে ব্যথা, তার মানে তার সম্ভবত ইনফেকশন হচ্ছে অথবা গন্ধ হচ্ছে, তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। কিন্তু নর্মাল কিছু কারণে হয়, যেমন আমরা তখন অবশ্যই পেশেন্টকে কিছু হিস্ট্রি নিই, যেমন যদি তার ডায়াবেটিস থাকলে কিন্তু তখন চুলকাবে, তার কোনো ইনফেকশনের মধ্যে যদি তার এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের জন্য হতে পারে, যে তাছাড়া ক্যান্ডিডিয়াসিস মানে কিছু ভাইরাস, কিছু ফাঙ্গাস, এই সমস্ত কারণে হতে পারে, অথবা কিছু যৌনবাহিত রোগের জন্য সাদা স্রাব হতে পারে, যেমন গনোরিয়া, ক্লামাইডিয়া, ক্যান্ডিডা, এগুলোর জন্য হতে পারে। নর্মালি প্রেগনেন্সিতে একটু বাড়তে পারে, কারণ প্রেগনেন্সিতে তখন হরমোনাল চেঞ্জ হয়, আমাদের শরীরে নর্মাল হরমোনের চেয়ে কিছু হরমোনের আধিক্য বেড়ে যায়, যার জন্য ওখানে তখনও সাদা স্রাবটা বেশি ভাঙবে। ম্যাক্সিমামই প্রেগনেন্সির সময় এসে বলে প্রচুর সাদা স্রাব যায়, কিন্তু তখনও যে হরমোনাল চেঞ্জ হয়, যদি ওটার সাথে চুলকানি না থাকে বা পেশাবে যদি জ্বালাপোড়া না থাকে, তাহলে সাধারণত নর্মাল এটা ট্রিটমেন্ট লাগে না, এটা জাস্ট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটা স্বাভাবিক হয়ে যায়। সাদা স্রাব সিক্রেশনের সাথে আসলে হাইজিনের বিষয়টা কতটুকু জড়িত? সাদা স্রাবের সাথে নর্মাল যে প্রসেস সাদা স্রাবের, এটা তো নর্মাল প্রসেসে সাদা স্রাব যায়, তবে সাদা স্রাব গেলে অবশ্যই পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেমন কিছু কিছু ক্ষেত্রে সাদা স্রাব, যেমন অনেকে বলে যে ভিতরে হাত দিয়ে পরিষ্কার করা যাবে না, এবং মানে ভিতরে হাত দিয়ে অনেকে সাদা স্রাব পরিষ্কার করার চেষ্টা করে, এটা কিন্তু প্রয়োজন নাই কোনো। নর্মাল যে আমরা নর্মালি যে ওয়াশরুমে যাই, যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি, এটাই কিন্তু এটার জন্য যে এক্সট্রা কোনো ডুশ, টেম্পন বা আপনার সোপ বা কোনো লুব্রিকেন্ট, এগুলা কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নাই, অথবা কোনো ভ্যাজাইনাল রুটে হাত দিয়ে ক্লিন করার কোনো প্রয়োজন নাই। এটা নর্মাল প্রসেস, নর্মালি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয় সেটা মেনটেন করলে চলবে। আর হচ্ছে আমরা সাধারণত যে মিনিস্ট্রেশনের সময় যে আমরা প্যাড ইউজ করি, অবশ্যই হাইজেনিক প্যাড ইউজ করতে হবে। আর যদি অনেকে আছে কি কাপড় বা তুলা বা কাপড় ইউজ করে, তুলা ডাইরেক্ট ইউজ না করা ভালো। আর যদি কাপড় ইউজ করে, অবশ্যই কাপড় প্রতিবার ভালো করে সাবান দিয়ে ধুয়ে রোদ্রে শুকাতে হবে। তবে অবশ্যই বেস্ট হচ্ছে যদি সে স্যানিটারি প্যাড, ভালো কোম্পানি স্যানিটারি প্যাড ইউজ করা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে অতিরিক্ত সাদা স্রাবের যে কারণে যে ইনফেকশনটা হয় সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই যে যাদের সাদা স্রাব বা লিকুইডের জনিত সমস্যা রয়েছে, যখন এই সমস্যা নিয়ে ভুক্তভোগী রোগীরা আপনাদের কাছে আসে, তখন আসলে আপনার প্রাথমিক অবস্থায় কোন কোন ধরনের টেস্ট করতে দেন? টেস্ট আসলে যে কোনো রোগের ক্ষেত্রে হিস্ট্রি হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো হিস্ট্রির উপরে বেসিস করে দিই। তো আমরা সাধারণত প্রথমে যে বললাম যে কিছু কারণে হতে পারে, আমরা এগুলো ন্যাচারাল আর অ্যাবনর্মালিটি যদি হয়, এগুলো আমরা জিজ্ঞাসা করি যে কি কারণে হচ্ছে। তো হিস্ট্রিতে যদি তার ডায়াবেটিস, মানে হিস্ট্রির উপর বেসিস করে টেস্টটা দিই। সাধারণত আমরা একটা বেসিক টেস্ট দিই, তার রক্তের গ্রুপিং বা সিবিসি একটা করায়। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসে ইচিং হতে পারে, মানে চুলকানি যেটা হয়, সাদা স্রাব বেশি ভাঙতে পারে। প্রেগনেন্সি আছে কিনা, বা আপনার যে লাল কালারের সাদা স্রাব যাচ্ছে কিনা, সাদা স্রাব ব্লাড মিক্সড কিনা। তো সাধারণত আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করাই, সিবিসি বা রক্তের টেস্ট করাই কিছু, একটা ডায়াবেটিসের টেস্ট করাই এবং ইনফেকশনের টেস্ট করাই, আর একটা পেশাব টেস্ট করাই, যে পেশাবে কোনো ইনফেকশন এর সাথে পাশাপাশি সাদা স্রাবের সাথে পেশাবের কোনো ইনফেকশন আছে কিনা। যদি আমাদের কাছে অ্যাবনর্মালিটি মনে হয়, তাহলে এই টেস্টগুলো করে আমরা আসলে, এবং তার সাথে আনুষঙ্গিক তার হিস্ট্রিতে যদি অন্য কোনো টেস্টকে করে যে না আর অন্য কোনো টেস্ট করার প্রয়োজন আছে কিনা, হিস্ট্রির উপরে বেসিস করে আদার্স কোনো টেস্ট করার প্রয়োজন হলে আমরা টেস্ট করতে দিই। আর সাধারণত বয়স যদি 30-এর বেশি হয়, অথবা যদি তার রেড কালারের ডিসচার্জ হয়, তাহলে আমরা একটা ভায়া টেস্ট করাই, ভায়া বা প্যাস টেস্ট করাই। ম্যাম, টেস্ট পরবর্তী সময়টাতে তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি হয়ে থাকে?
ট্রিটমেন্ট প্রোটোকল আসলে হচ্ছে কি, প্রথমে আমি বলবো যে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। যদি তার হিস্ট্রি বা সব কিছু মিলায় যদি নর্মাল সাদা স্রাব, মানে শুধু সাদা স্রাবই হয় নর্মাল যেটা ন্যাচারাল, তো সেক্ষেত্রে পেশেন্ট কাউন্সেলিং হলো ইম্পর্টেন্ট। ওই যে একটু আগে বলে যে আমার সব ক্যালসিয়াম সাদা স্রাবের সাথে বের হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে পেশেন্ট কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ। পেশেন্টকে আগে এনশিওর করতে হবে যে না, এটা আপনার নর্মাল প্রসেস, আপনার যে স্বাভাবিক একটা হরমোনাল চেঞ্জ হচ্ছে, এই হরমোনাল চেঞ্জের জন্য মাসিকের সাধারণত 4-5 দিন পরে, মাসিকের আগে এবং ডিউরিং যখন ওভুলেশন ডিম আসার সময়, সেই সময় একটা সাদা স্রাব বেশি ভাঙবে। প্রথমে একটু পাতলা, তারপরে একটু মানে গাঢ় যাবে, ঘন। তো এটা হচ্ছে নর্মাল। সুতরাং এটার সাথে ক্যালসিয়াম যাচ্ছে না, এটার জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই, এটা নর্মাল চেঞ্জ। কিন্তু যদি নর্মাল থেকে অ্যাবনর্মালিটি আসে তাহলে ট্রিটমেন্ট লাগবে। সেই নর্মাল থেকে অ্যাবনর্মালিটি মানে যদি তার চুলকানি থাকে তাহলে আমরা তার চুলকানির যে লাইনে ট্রিটমেন্টটা দিই। যদি তার রেড কালারে যায়, কি কারণে হচ্ছে সে রেড কালারটা বা কালার অর্ডার গন্ধযুক্ত, সেক্ষেত্রে যদি ইনফেকশন রিলেটেড হয় তাহলে সাধারণত আমরা ইনফেকশনের ট্রিটমেন্ট করি। মানে ট্রিটমেন্ট তো অ্যাকচুয়ালি সব রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট তার অ্যাকর্ডিং টু কারণ হিসেবে কি কারণে হচ্ছে। আপনি যেটা বলছেন যে অতিরিক্ত সাদা স্রাব সিক্রেশনের কারণে কার কোন ধরনের সমস্যা হচ্ছে সেই অনুযায়ী আপনারা তাকে ট্রিটমেন্টটা দিয়ে থাকেন। কিন্তু প্রথম হচ্ছে কাউন্সেলিং হচ্ছে নরমাল। আপনার কাছ থেকে আরো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগীর ঠিক কি ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার বর্জন করা উচিত। আসলে এমন অনেক রোগী আছেন যাদের কিনা সিকেডি আছে এবং এস ক্রিয়েটিনাইন অর্থাৎ সিরাম ক্রিয়েটিনাইনের লেভেলটা বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি কারোর ব্লাডে সিরাম ক্রিয়েটিনাইনের লেভেল বেশি থাকে, সেক্ষেত্রে তাকে বেশ কিছু খাবার আছে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং এর পাশাপাশি একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে। প্রথমত ডাল এবং বিভিন্ন সবজি যেগুলোর মধ্যে বীজ আছে, শসা, টমেটো থেকে শুরু করে কলা, অনেক ধরনের খাবার আছে যেগুলো কিনা অ্যাভয়েড করতে হবে এবং বাদাম একদমই খাওয়া যাবে না এবং অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া যাবে না, এতে করে কিডনির উপর এফেক্ট করবে। এবং আরও বড় বিষয় হলো যে অনেকেই আছেন যে বুঝতে পারেন না যে এই সময় ঠিক কী ধরনের খাবার খাওয়া উচিত। আপনি নর্মালি অন্যান্য মানুষ যা খাচ্ছে, একজন সুস্থ মানুষ যা খায়, আপনিও সেই ধরনের খাবারই খেতে পারবেন। তবে অবশ্যই লাল আটার রুটি, লাল চালের ভাত এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার হাঁটতে হবে, অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার, তাহলে আপনার কিডনি কিন্তু সুস্থ থাকবে। এর পাশাপাশি আপনি যে ধরনের খাবার খাবেন, সকালবেলা 2টো রুটি খেতে পারেন, এর সাথে আপনি সবজি খাবেন এবং আপনি যখন ডিম সিদ্ধ খাবেন অবশ্যই কুসুমকে এড়িয়ে চলবেন এবং কোনো প্রকারের কফি বা অতিরিক্ত মাত্রায় গ্রিন টি এই সময় পান করা যাবে না। ডেইরি প্রোডাক্টস জাতীয় কোনো খাবার আপনি খাবেন না। আপনি দুপুরবেলা নর্মালি ভাত এবং অন্যান্য সবজি খেতে পারবেন, তবে পেঁপে অ্যাভয়েড করাই অনেক ভালো এবং সামুদ্রিক মাছ আপনি খেতে পারবেন না, তবে মাছ অথবা মুরগির মাংস আপনি এ সময় খেতে পারেন। এবং রাতের বেলা আপনি একটু লিমিটেড খাবার খাবেন, যেমন একটু ভাত রাখতে পারেন বা রুটি রাখতে পারেন, এর সাথে একটু সবজি খাবেন এবং মাছ খাবেন। আপনি বলছিলেন যে সাদা স্রাব অতিরিক্ত যখন নিঃসরণ হয় তখন কিছু কিছু কমপ্লিকেশন দেখা দেয়, তো তাদের মধ্যে কিছু ক্রাইটেরিয়ার কথা আপনি বলছিলেন যে কারো কারোর ক্ষেত্রে একটু রেডিশ হয়, কারো ক্ষেত্রে একটু ঘন হয়ে থাকে, একটু ডিফারেন্ট কালার হয়ে থাকে এবং কারো কারোর ক্ষেত্রে ইচিং হয়ে থাকে। তো কখন আসলে ইচিংয়ের সমস্যাটা হবে এবং সেটা ট্রিটমেন্ট কী বা কী করণীয় সেগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, এখন হচ্ছে আপনার যেমন নর্মাল ন্যাচারাল বললাম, ন্যাচারাল থেকে আমরা কখন অ্যাবনর্মালিটি বলবো, যদি তার গন্ধটা চেঞ্জ হয়, ফাউল স্মেলিং হয়, ব্যাড গন্ধ থাকে, অথবা যদি চুলকায়, অথবা তার কালার চেঞ্জ হয়ে যায়, হয়তো গ্রিনিশ কালার বা রেড কালার, অথবা জায়গাটা অনেক চুলকায় ফুলে যাচ্ছে এবং পেশাবে জ্বালা পোড়া হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট লাগবে। কিন্তু কখন হয়, সাধারণত যদি লাল কালারটা কখন আসে, সবুজ যদি সাদা স্রাব থেকে যদি তার সবুজ কালার হয় তাহলে বুঝতে হবে যে তার কোনো ইনফেকশনের জন্য হচ্ছে। সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলোর জন্য সবুজ কালারের আসে। তারপরে লাল কালারটা কখন হবে, যদি তার হয়তো অনিয়মিত ব্লিডিং হচ্ছে, অথবা প্রেগনেন্সি আছে, প্রেগনেন্সির সাথে সাথে একটু ব্লিডিং হচ্ছে,
অথবা নর্মালি তার ক্যান্সার বা পলিপ যদি জরায়ুতে অথবা জরায়ুর মুখে কোনো টিউমার থাকে, যেটা ব্লাড ডিসচার্জ আসছে টিউমার থেকে, সেক্ষেত্রে রেডিশ কালারে আসবে। সেক্ষেত্রে অবশ্যই ডক্টর তাকে অবশ্যই একজন ফিজিশিয়ান দেখে কনসালটেশন নিতে হবে। এবং যদি চুলকানি হলে অবশ্যই তার চুলকানি মানেই তার কোনো ইনফেকশন হয়েছে। সাধারণত চুলকানিটা হয় আপনার ক্যান্ডিডিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, টাইকোমোনিয়াসিস নামে এক ধরনের জীবাণু আছে, এটার জন্য হতে পারে। তো সেক্ষেত্রে চুলকানির সাথে তার হয় কি একদম ভালভাগুলো লাল রেড কালারের হয়ে যায়, ইনফেকশন হয়ে ফুলে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই তার ট্রিটমেন্ট লাগবে। ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু মানে ক্লিনিশিয়ান তার যে ইনভেস্টিগেশন, তারপরে তার যে সাইন সিমটম অনুসারে হবে। আর হচ্ছে যদি তলপেটে ব্যথা থাকে তাহলে তো একটা আলট্রাসোনোগ্রাফি লাগে, ইউরিনের টেস্ট লাগে। সেক্ষেত্রে তার পিআইডি বলে, মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের জন্য হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট লাগবে। মানে এবং যদি গন্ধযুক্ত হয়, গন্ধ হওয়া মানে তার অবশ্যই কোনো না কোনো ইনফেকশন হয়ে ভিতর থেকে ডিসচার্জটা আসতেছে, যার জন্য সেক্ষেত্রেও কিন্তু তার অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে ইন্ডিভিজুয়ালি যার যার প্রবলেম অনুযায়ী আপনারা ট্রিটমেন্টটা আপনারা দিয়ে থাকেন। যেমনটা আপনি বলছিলেন যে কালার পরিবর্তন হয়ে থাকে, কারো ক্ষেত্রে চুলকানির সমস্যা হয়ে থাকে, ইউরিন ইনফেকশন হয়ে থাকে। তো আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের এই ধরনের সাদা স্রাব জনিত সমস্যা রয়েছে তারা অনেক তথ্য জানতে পারবে আপনার কাছ থেকে এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে শুভকামনা দর্শকদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হচ্ছে আমাদের মহিলাদের জরায়ু, আমরা বলি যে ইউটেরাস বলি। ইউটেরাসে দুটো পার্ট আছে, একটা মুখ আছে, একটা বডি আছে। যদি ইউটেরাসের বডির মধ্যে কোনো ক্যান্সার হয়, যেটা ইউটেরাসের লাইনিং থাকে, যেটা পর্দা বলি আমরা, তো ওই লাইনিং থেকে যদি কোনো ক্যান্সার হয় সেটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ইউটেরাসের আরও অনেক রকমের ক্যান্সার হতে পারে, অনেক খারাপ ক্যান্সার হয়, সার্কোমা হয়, কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা সবচেয়ে বেশি হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।